গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এই ট্রেন আর থামবে না। তবে যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। ট্রেনটি কখন শেষ স্টেশনে যে পৌঁছাবে তা নির্ভর করবে কত দ্রুত আমরা রেল লাইনগুলো বসিয়ে দিতে পারবো, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে। প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে এই বক্তব্যে রাজনৈতিক দলগুলো কতটা আশ্বস্ত হলো, এই প্রশ্নের উত্তর খুঁজবো আজ। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ফার্নাস জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। জানিয়ে রাখতে চাই আজকের আলোচনার শিরোনাম সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ। আর এই আলোচনার স্টুডিওতে আমার সঙ্গে আছেন একজন সম্মানিত অতিথি। চলুন এই মুহূর্তে পরিচিত হই। আছেন ডাক্তার জাহিদুর রহমান, শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। বলছিলাম যে প্রধান উপদেষ্টার নির্বাচন ঘিরে যে বক্তব্য আমরা দেখেছি, রাজনৈতিক দলগুলো কতটা আশ্বস্ত হলে বলে মনে করেন? আমরা প্রাথমিকভাবে অন্তত একটা দলের প্রতিক্রিয়া দেখেছি, বিএনপি। তারা অফিসিয়ালি জানিয়েছেন, অফিসিয়াল মানে সংবাদ সম্মেলন করে না, তাদের মহাসচিব একটা প্রোগ্রামে গিয়ে জানিয়েছেন যে তারা হতাশ হয়েছেন, কারণ এখানে নির্বাচনের রোড ম্যাপ দেখতে পারেননি। আমি শুধু গতকালকের যে ভাষণ দিয়েছেন তার সাথে আরেকটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে আল জাজিরার সাথে তিনি একটা ইন্টারভিউ গতকাল দিয়েছে, মানে গতকাল পাবলিশড হয়েছে। উনি যখন আজারবাইজান গিয়েছিলেন সেখানে ইন্টারভিউটা নেওয়া হয়েছে। সেখানেও আরও কিছু তথ্য আছে। আমি ধারণা করি এগুলো কিছুটা হলেও এই দলগুলো, বিশেষ করে যারা দ্রুত নির্বাচন চায়, তাদেরকে হতাশ করবে। মানে গতকাল আমরা খেয়াল করবো ডক্টর ইউনূস খুব ক্যাটেগরিক্যালি বলেছেন যে নির্বাচনই হচ্ছে তাদের প্রধান কাজ, এটা বলেছেন। কিন্তু এর সাথে কয়েকটা জিনিস সংস্কারের সাথে জুড়ে দিতে গিয়ে বলেছেন যে এটাকে এড়িয়ে যাওয়া যাবে না, এবং সংস্কারটা আমি মিলিয়ে কথা বলি তাহলে সুবিধা হবে। আল জাজিরাতে তিনি আবার বলছেন শুধুমাত্র একটা ইলেকশনের জন্য এই অভ্যুত্থান সংগঠিত হয়নি, এবং সংস্কারও এটার সাথে বিল্ট ইন। আবার উনি ওনার বক্তব্যে বলছেন এই যে তরুণ প্রজন্ম যারা এতে ইনভলভড হয়েছে তাদের জন্য এই সংস্কারটা, তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য সংস্কারটা খুবই জরুরি। এবং উনি এটাও বলছেন এই সংস্কার করার জন্য যদি দরকার হয় নির্বাচন কয়েক মাস পেছাতেও পারে। তার মানে উনি নির্বাচনকে প্রধান বলে সংস্কারকেও ইকুয়াল ইম্পর্টেন্স দিলেন। সো একটা সমস্যা যেটা এখন দাঁড়িয়ে গেল, আমি জাস্ট যদি অ্যানালিসিসের পয়েন্ট থেকে বলি, সংস্কার আগে না নির্বাচন আগে, সংস্কার না নির্বাচন কি পাশাপাশি, কতটুকু সংস্কার, নানা রকম শুরু থেকে আমরা দেখছি। এখন সেই বিতর্কটার রিজলভড হয়নি, রাদার এই বিতর্কটা একটু উস্কে গেল। এবং আজকে মানে আমরা গতকাল যখন আল জাজিরাতে তার সাক্ষাৎকার দেখলাম, সেখানে একটু কনফিউজিং কিছু কথা আছে, একটু বলে দিতে চাই। ওনাকে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছেন আপনার সরকারের মেয়াদ কত হতে পারে। ডক্টর ইউনূস বলছেন আমাদের একটা রেগুলার সরকারের মেয়াদ 5 বছর, এবং আমি ধারণা করি যে নতুন সংবিধানে এটা 4 বছর হতে পারে, কারণ জনগণ 4 বছর বা কম সময়ের সরকার চায়। তারপর বলছেন নিশ্চয়ই আমাদের সরকারের মেয়াদ 4 বছরের চেয়ে কম হবে, 4 বছরের চেয়ে কম, এবং অনেক কমও হতে পারে। ওনাকে প্রশ্ন করতে আবার জিজ্ঞেস করছেন তাহলে কি আপনারা 4 বছর ক্ষমতায় থাকছেন? ডক্টর ইউনূস বলছেন না, এটা সর্বোচ্চ সীমা, কিন্তু আমরা এর কমই থাকবো। তার মানে জাহিদুর রহমান, সর্বোচ্চ সীমা যদি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হয় তাহলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে? আমি ওই জায়গাতেই আসছে। তার মানে আমি যতদূর বুঝেছি, আমি খুবই কনফিউজিং কথা আছে, তারপর আমি যতদূর বুঝেছি এখানে কিন্তু ডক্টর ইউনূস বলছেন যে সরকারের মেয়াদ 4 বছরও হতে পারে। এটা অন্তত ওনার বক্তব্য থেকে এই মানে করা যায়। যদি এই মানে করা যায়, এটা তো সমস্যা বা অস্থিরতা আরো বাড়াবে। কারণ আমরা স্পেসিফিকলি যদি বলি, রাজনীতির মাঠে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তারা 4 বছর কোনোভাবেই মানবে বলে তাদের এতদিনকার কথাবার্তায় মনে হয়নি। কারণ তারা ধাপে ধাপে তাদের টাইম ফ্রেম বাধা থেকে সরে এসে নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত গত কয়েকদিন থেকে তারা, বা গত কয়েক সপ্তাহেই তারা অতি দ্রুত নির্বাচন চাইছেন। এবং সংস্কারের ক্ষেত্রে বলছে শুধু নির্বাচনের সাথে জড়িত কয়েকটা সংস্কার বাদ দিয়ে আর কোনো সংস্কারও করার দরকার নেই, নির্বাচিত সরকারি সংস্কারগুলো করবে। সো আমরা ক্লিয়ারলি দেখছি যে তারা এটা মানবেন না। আবার সরকারের দিক থেকে এটা বলা হচ্ছে, একটা রাজনৈতিক দল জামায়াত ইসলামীকে আমরা দেখেছি তারা সংস্কার আগে করা হোক এরকম বলেছেন, আরো 2-1টা দলও বলেছেন। এবং জরুরি কথা সেটা হচ্ছে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই অভ্যুত্থানে জড়িত আরেকটা গ্রুপের যে একটা প্ল্যাটফর্ম আছে, জাতীয় নাগরিক কমিটি, তারাও কিন্তু সংস্কার এবং সেটার জন্য প্রয়োজনীয় যত সময় নেওয়া লাগে সেটা নেওয়া হোক, এইভাবে যাচ্ছে। ফলে আমরা পলিটিক্সের মাঠে দুটো মানে বিরোধী দুটো পক্ষ অলরেডি। সংস্কার মানে তো আসলে বিশাল ক্যানভাস, সংস্কার কতটুকু হবে সে বিষয়ে কি আমরা কোনো স্পষ্ট ধারণা পাচ্ছি? এখন পাওয়া যাবে না। যেমন আমি আপনাকে উদাহরণ দিই, আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য, সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা কাজ করছি, আমরা সরকারের যে ডেডলাইন ডিসেম্বর 31 এর মধ্যে আমরা একটা রিপোর্ট তৈরি করব, আমরা এই রিপোর্টটা দেব। ডক্টর ইউনূস ইনফ্যাক্ট তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আল জাজিরাকেও বলেছেন যে সংস্কার রিপোর্টগুলো নিয়ে তিনি
রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারের সাথে বসে ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করবেন, কতটুকু সংস্কার করবেন এই সরকার। এবং আল জাজিরাকে উনি অবশ্যই এভাবেও বলছেন, রাজনৈতিক দলগুলো যদি বলে কোনো সংস্কারের দরকার নেই, নির্বাচন দিয়ে দাও, তাহলে আমি নির্বাচন দিয়ে দেবো। তো ফলের মধ্যে অনেকগুলো অস্পষ্টতা আছে। কেমন অস্পষ্টতা? যদি ঐক্যমত্য না হয়, উনি বলছেন ঐক্যমত্য হবে, কতটুকু করব সেই সংস্কার ততটুকুই করব, আর নির্বাচনও কবে হবে সেটাও দলগুলোর মানে মতামতের উপর। এবং ইতিমধ্যেই তোমরা রাজনৈতিক দলগুলোর প্রত্যাশার জায়গায় আমরা যদি বলি যে সূক্ষ্ম পার্থক্য দেখতে পাচ্ছি। সূক্ষ্ম না, এখন পার্থক্যটা খুব স্পষ্ট। মানে এখন আর কোনো রাগ ঢাক নেই। একটা গ্রুপ ক্লিয়ারলি আরেকটা গ্রুপকে ব্লেম করছেন, মানে পুরনো এটা হয়ে যাচ্ছে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, আমরা এটার জন্য ফাইট করতে প্রস্তুত আছি। আমাদের এই সিরিয়াস ডিভাইডেশন তৈরি হয়ে গেছে, উইচ ইজ ভেরি অ্যালার্মিং। সুতরাং আমি মনে করি আরেকটা জিনিস একটু যোগ করে রাখা খুব দরকার, সেটা হলো এই সরকার যখন নিজে কিছু বলছেন এবং ছাত্রদের যে চেষ্টা, যে প্ল্যাটফর্মগুলো আছে এবং সেগুলো যখন রাজনৈতিক দলও হয়ে যাবে, এগুলোর সাথে সরকারের কানেকশন মানুষ কিন্তু করবেই। কারণ 3 জন ছাত্র উপদেষ্টা আছেন, 2 জন আগে হয়েছেন, একজন বিশেষ সহকারী ছিলেন, তিনিও এখন উপদেষ্টা। ফলে যেহেতু ছাত্রদের একটা অংশ, খুব গুরুত্বপূর্ণ কোঅর্ডিনেটর অন্তত 2 জন উপদেষ্টা আছেন এবং তাদেরই অন্যরা দল তৈরি করছে, সুতরাং সরকারের সাথে যখন ওনাদের একটা যোগাযোগ হবে, তখন সরকার যে পদক্ষেপই নেন না কেন সেই পদক্ষেপ তাদের ফেভারে নিচ্ছে কিনা, মানে আমরা কথ্য ভাষায় বলি না কিংস পার্টি। ইতিমধ্যে কিন্তু এই প্রশ্নটি রাজনৈতিক অঙ্গনে উঠে গেছে। সো তারা কিংস পার্টি কিনা এই আলাপ হবে। এখন যখন কিংস পার্টি তৈরি হয়ে যাবে, আমি কোট আনকোট বলছি, তখন সরকারের পদক্ষেপগুলো যেগুলো তাদের পক্ষে যাবে, তখন তো এই প্রশ্ন উঠবে যে সরকার বিশেষ কোনো দলকে সমর্থন করে তাকে গ্রো করাতে চাইছে। এটা যদি হয়, এই সরকারের লেজিটিমেসি খুব সিরিয়াসলি প্রশ্নের মুখে পড়বে। আমরা কিছুদিন আগে দেখলাম রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান সংস্কার এবং রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়গুলো নিয়ে কিন্তু সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। সরকারের মেয়াদ নতুন করে সংকট আরো বাড়াবে কি? নিশ্চয়ই বাড়াবে। আর আমরা মানে আমি আসলে সরকারের চাইতে প্রাথমিকভাবে বলবো যে মাঠেই এখন ধরুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর নাগরিক কমিটি অলরেডি আমি দেখেছি যে তাদের নেতারা ঘোষণা করছেন তারা একটা দল হিসাবে আসছেন। সো তারা দল ছিলেন না, দল না থাকলেও তারা অনেকগুলো পলিটিক্যাল বক্তব্য মাঠে দিচ্ছিলেন। রাষ্ট্রপতিকে সরানোর জন্য 2টো সংগঠন মিলে স্পষ্টভাবে তারা বলে দিয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে তাকে সরাতে হবে। সো এই যে পরস্পরের মধ্যে সংঘাত তৈরি হয়েছিল, এখন সময় তো আরো বড় ফল্ট লাইন তৈরি করবে। ফলে আমি এই ভয়টা পাচ্ছি যে এটা দ্বিমত, এটা মতদ্বৈততা এরকম না, এটা আরো অনেক বেশি কিছু। এবং আমরা পরস্পরের বিরুদ্ধে এক ধরনের আক্রমণাত্মক ভাষার প্রয়োগও আমরা দেখতে পাচ্ছি। এটা ভবিষ্যতে কোন দিকে যায় সেটা আসলে খুবই ভয়ের ব্যাপার। এবং নতুন 3 উপদেষ্টা নিয়োগকে ঘিরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার মুখোমুখি অবস্থানে রয়েছে। আচ্ছা, আমি এটাকে আবার খুব বেশি গুরুত্ব দিতে চাই না। কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা করছে, আমি সরি এভাবে বলার জন্য, তাদের পছন্দ হয়নি, কিন্তু তারা আবার হচ্ছে কি, তারা যেহেতু দল করবেন, তারা একটু সরকারের সাথে সংঘাত দেখানো তো তাদের দরকার। কারণ যে আমরা কিংস পার্টির একটা ট্যাগের কথা আসছে, সো আপনি ওইটা ছেড়ে ফেলার জন্য মাঝে মাঝে আমি একটা ভবিষ্যৎবাণীও করে রাখি, দেখবেন তারা মাঝে মাঝে সরকারের বিরুদ্ধে এই ধরনের অবস্থান নেবেন টু প্রুভ যে আমরা কিন্তু সরকারের দল না, আমরা কিন্তু কিংস পার্টি না। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান। দর্শক, জানিয়ে রাখতে চাই আরো একজন অতিথি ইতিমধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে ছাড়া আমরা আলোচনা কিছুটা এগিয়ে নিয়েছি। যে প্রসঙ্গে আজকে আলোচনা চলছে, সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ, সে বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। গতকাল প্রধান উপদেষ্টা যে ভাষণে নির্বাচন কেন্দ্রিক যে বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক দলগুলো কতটা আশ্বস্ত হতে পারলো? ধন্যবাদ জুই, আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক সবাইকে ধন্যবাদ। আপনি যে বক্তব্যটা যেটা বলেছেন, যে প্রধান উপদেষ্টা গতকালই একটা দীর্ঘ বক্তব্য দিয়েছেন, এবং আমি মনে করি এ যাবৎকালের মধ্যে তিনি যে বক্তৃতাগুলি করেছেন সবগুলি বিষয়ে টাচ করেছেন। কিন্তু আমাদের যে রাজনৈতিক দলগুলি প্রায় সবাই হতাশা ব্যক্ত করেছেন যে এখানে যে 100 দিন পার হওয়ার পরে যে এখানে নির্বাচনের একটা রোডম্যাপ থাকার কথা ছিল, সুনির্দিষ্ট কথা ছিল। আর আজকে যেটা দেখলাম যে তিনি বলেছেন যে সরকারি মেয়াদটা 4 বছরের কম হওয়া উচিত, মানে 4 বছরের কাছাকাছি। এটা নিয়েও আরেকটা ভুল বোঝাবুঝি হতে পারে। তো আমি আপনাকে বলি যে ওনার এই বক্তব্যটা, আমি প্রধান উপদেষ্টার বক্তব্যটা যদি উনি ক্লিয়ার করতেন, নির্বাচনের বিষয়ে উনি রোডম্যাপ বা
তিনি কি করতে চান, তার সরকার কি করতে চায়, কেন করতে চায়, কিভাবে করতে চায়, কত দিনে করতে চায়, এইটা বলতে এত লজ্জা কেন আমি এটা বুঝি না। এটা আমার ব্যক্তিগত সমস্যা হতে পারে, বাট আমি মনে করি যে ইভেন আমাদের দেশে আমরা বেশ কয়েকটা মার্শাল ল গভর্নমেন্ট দেখেছি। আমি এরশাদের মার্শাল ল গভর্নমেন্টের 24শে মার্চ 1982 মার্শাল ল গভর্নমেন্টের সময় আপনি দেখবেন সমস্ত গভর্নমেন্ট এসেই তার একটা প্ল্যান, পরিকল্পনা, রূপরেখা বলে দেয় যে আমি এতদিন থাকতে চাই, আমি এই কাজগুলি করে একটা ইলেকশন দিতে চাই, ইলেকশন দিয়ে আমি চলে যেতে চাই। হয়তো কথা রাখেন না। আমরা সিএমএলএ বলতাম, সিএমএলএ মানে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, আমরা বলতাম ক্যান্সেল মাই লাস্ট অর্ডার, ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট, ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট ইজ সিএমএলএ। তো যারা এইটা বলতেন ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট, তো এরাও কিন্তু একটা রূপরেখা বলতেন, মানুষকে আশ্বস্ত করতেন, রাজনৈতিক দলগুলিকে আশ্বস্ত করতেন। তো এখন আমি এটা আমাদের এই গভর্নমেন্টের প্রতি আমাদের নিরঙ্কুশ বা নিঃশর্ত আমরা সমর্থন ব্যক্ত করেছে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় প্রতিদিন সবগুলি বক্তৃতাতেই বলেন যে এই সরকারকে সমর্থন দিতে হবে, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সম্প্রতি তারেক রহমান এও বলেছে যে সরকার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, আপনাকে এইটা তো আমি আসছি, কিন্তু ধরুন আমাদের প্রত্যেকের মধ্যে তো একটা রিলেশন আছে, সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে। এই সুসম্পর্কের একটা কার্যকর ফলাফল আছে। এই কার্যকর ফলাফলটা যে ভোগ করবে এই সরকারের এই সক্ষমতাটা নাই। এটা হচ্ছে অদক্ষতা। মানে আমার সাথে জাহিদের সুসম্পর্ক আছে, তো আমরা এই সুসম্পর্কের কাজে লাগাবো না, সুসম্পর্কের কাজে লাগাবো না। আমরা পারস্পরিক মত বিনিময় করব, আমরা পারস্পরিক একজনকে আরেকজনের সাথে আলাপ করে সমৃদ্ধ হব, একজনের সাথে আরেকজন সম্পৃক্ত থাকব, যে কোনো একটা সিদ্ধান্ত যাচাই করে নিব একজনের কাছ থেকে আরেকজনে। এভাবে আমরা এই ফলটা ভোগ করব, এই সুসম্পর্কের ফলটা ভোগ করব। তো বিএনপির মতো একটি লার্জ অর্গানাইজেশন, একটা বিশাল অর্গানাইজেশন, পার্টি, রাজনৈতিক দল তাকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে। সে এই সম্পর্কের যে সুসম্পর্কের যে ফলাফলটা, এই ফলাফলটা কি মাঠে আছে? এই ফলাফলটা মাঠে নাই। তো এই ফলাফলটা মাঠে নাই। দিস ইজ দ্য কোয়েশ্চেন। আমি আপনাকে বলতেছি, রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করছে না নাকি সরকারের আন্তরিকতার ঘাটতি? আমি আপনাকে বলি, রাজনৈতিক দলগুলি দায়িত্বশীল আচরণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলি তার সমর্থন ব্যক্ত করে। আপনি এই সমর্থনটাকে কিভাবে কাজে লাগাবেন? আপনি যদি কমিউনিকেশনটা, যেমন সে ধরেন কমিউনিকেশনটা যদি রাজনৈতিক দলের সাথে সরকারের ভালো হয়, তাহলে এটা রুট লেভেল পর্যন্ত ওই রাজনৈতিক দলের কর্মীরা ভালো আচরণ করবে, সুন্দর সম্পর্ক থাকবে। সরকার যে কোনো নীতি, সে যে কোনো কর্মসূচি এটাকে আগায় নেওয়ার জন্য ওই দলের নেতাকর্মীরা কাজ করে। আর ওই সরকার যদি এটাকে থুরাই কেয়ার করে, তার সমর্থনকে কেয়ারই করে না, সমর্থন না করার মধ্যে কোনো পার্থক্য নাই, তখন কি ওই রাজনৈতিক দলের কর্মীরা কি তাকে মাঠে সমর্থন দিবে নাকি? মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি প্রধান উপদেষ্টার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলছিলেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর বা আরো কম হতে পারে এমনটি বলেছেন তিনি। আমরা যদি ধরে নেই যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হলো, রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি হতে পারে? আমি আপনাকে বলি, খুব নেগেটিভ প্রতিক্রিয়া হবে। 4 বছর ডক্টর ইউনূসের বয়স, মানুষের তো আমাদের বয়স এবং সক্ষমতার একটা বড় প্রশ্ন থাকে, এটা আপনি বুঝবেন না। সেটা হচ্ছে যে আমরা এক সময় 8-10 ফুট একটা ছোট খাল লাফ দিয়ে পার হয়ে যাচ্ছে, একটা নালা পার হয়ে গেছে। এখন কি আমি এই 60-62 বছর বয়সে আমি পারবো? আমার তো ইচ্ছা আছে, আমার তো ইচ্ছা হয় যে এই জায়গাটুকু আমি লাফ দিয়ে পার হয়ে যাই। আমি লাফ দেই না, কিন্তু লাফ দেই না। তো কারণ আমার মাপ আছে যে আমি বুঝি যে আমি এটা পার হতে পারবো কিনা। তো এই কারণে আমি বলতেছি, ডক্টর ইউনূসের বয়স 85-86, তো উনি 4 বছর 90 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে চান। এটা বাংলাদেশে কোনো মানুষ, আমার দল হয়তো শুনলে আমাকে বকা দেবে যে তোমার ডক্টর ইউনূসকে নিয়ে কমেন্ট করার দরকার কি ছিল, বাট এটা আমার একান্তই ব্যক্তিগত কমেন্ট। আমি 4 বছর থাকলে ডক্টর ইউনূস অত্যন্ত আনপপুলার, একবার মারাত্মক করুণ পরিণতি বরণ করে উনি ক্ষমতা থেকে আউট হবেন। তিনি 4 বছর ক্ষমতায় থাকার প্ল্যান করেন। আপনি লিখে রাখতে পারেন, আজকে ডেট দিয়ে, টাইম দিয়ে লিখে রাখতে পারেন, 4 বছর ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলে একবারে খুবই অপদস্থ হয়ে ক্ষমতা থেকে বিদায় নেবেন।
আপনারা যে বলছেন যে সরকারের প্রতি আপনাদের পূর্ণ সমর্থন রয়েছে, সেই অবস্থান থেকে কি তখন আপনারা সরে আসবেন? প্রশ্নটি রাখছি আপনার কাছে। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধানের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর, যে আলোচনায় আমরা ছিলাম, সরকারের মেয়াদ 4 বছর হলে বিএনপির সমর্থন হারাবে, বিষয়টি কেমন? বিএনপি বেসিক্যালি সমর্থনটা কিভাবে দেয়? বিএনপি নামক যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলটা চলে কিভাবে, এটার একটা ধারণা আমি বলি। বিএনপি একটি মাস পলিটিক্যাল পার্টি। মাস পলিটিক্যাল পার্টি মানে রাজনৈতিক গণসংগঠন। সে কোনো বিপ্লবের জন্য কাজ করে না। সে তার ভুল থেকে ট্রায়াল অ্যান্ড এরর অ্যান্ড ট্রায়াল, ভুল হয় এটার থেকে শিক্ষা গ্রহণ করে এইভাবে সে আগায়। এবং জনগণের অভিপ্রায় যেটা আছে, জনগণের আশা আকাঙ্ক্ষা আছে, এটাকে সে ধারণ করে কর্মসূচি প্রণয়ন করে, এবং এইভাবে তার কর্মসূচির মধ্য দিয়ে সে এগিয়ে যায় এবং ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যায়, জনগণের কল্যাণে কাজ করে, জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করে। এখন এই পার্টি আজকে যদি ডক্টর ইউনূস যদি জনসমর্থন হারায় 4 বছর থাকতে গিয়ে, তাহলে বিএনপি কি ডক্টর ইউনূসকে সমর্থন করে দেওয়ার কোনো কারণ থাকবে? নিশ্চয়ই না। তো সেইখানে আমি মনে করি ডক্টর ইউনূসের যে ক্ষমতায় আসার যে ভিত্তিটা ছিল, এটা জনসমর্থনের ভিত্তিতে। আজকে 5 তারিখে যে জনসমর্থনটা ছিল, আজকে কি সেই জায়গাতে আছে জনসমর্থন? আজকে 70 টাকা কেজি আলুর কেজি 70 টাকা তো হওয়ার কোনো কারণ নাই। মাঝখানে ডিমের সিন্ডিকেট নিয়ে একটা হজবরল অবস্থা হয়ে গেল, 180 টাকা ডজন হয়ে গেল ডিম, 15 টাকা পিস ডিম হয়ে গেল। এটি সরকার থামাতে পারে না, এই ডিমের সিন্ডিকেটটা। তাহলে কি দাঁড়ালো? আমি প্রেসক্রিপশনটা হলো যে আমাদের গত সরকারটা ছিল সিন্ডিকেটের সরকার, সরকার নিজেই সিন্ডিকেট ছিল। সেই কারণে আমরা সিন্ডিকেটকে মোকাবেলা করতে পারি নাই, দমন হয় নাই, মানে সিন্ডিকেটই সরকার চালাতো। এখন যেটা দাঁড়ালো, আমি প্রেসক্রিপশন নিয়ে আসতে পারি, বলতে পারি যে কনক্লুশনে বলতে পারি যে অনির্বাচিত সরকার কোনো সিন্ডিকেটকে দমন করতে সক্ষম না। অনির্বাচিত সরকার সিন্ডিকেটকে দমন করতে পারে না। কেন পারে না? একটা হচ্ছে যে তার যে জনসমর্থনটা, এটা ফ্লোটিং, ভাসমান, এটা কোন প্রুফ জনসমর্থন না, ন্যাশনালি ইন্টারন্যাশনালি। একটা নির্বাচিত সরকারের প্রুফড, প্রমাণিত জনসমর্থন থাকে ন্যাশনালি ইন্টারন্যাশনালি, তার ক্লেইম করার জায়গা থাকে যে ইয়েস আমার এত জনসমর্থন আছে। নাম্বার 2 হচ্ছে যে এই নির্বাচিত সরকারদের একটা এনফোর্স করার সংগঠন থাকে, সাংগঠনিক ক্যাপাবিলিটি থাকে। যেমন ধরুন আমার এলাকায় যদি বলি, আমার হবিগঞ্জ বানিয়াচং, আমি থানা শহর থেকে 20 কিলোমিটার দূরে, আমি এখন ফোন করে বলবো 10 মিনিটের জন্য মধ্যে 500 লোক এখানে হাজির হবা, এটা আমি কনফার্ম করতে পারি 500 লোক ওই জায়গায় দাঁড়াবে। তো সেইটা এই সরকারের ওই জায়গার তো লোকের 500 লোক যে মোবিলাইজ করতে পারে, তার নাম্বারই সে জানে না, তার সাথে তার কমিউনিকেশন নাই এই সরকার কোন লোকের। তো এই কারণে এটা হচ্ছে যে নির্বাচিত সরকারের সুবিধা, সে তার দল আছে একবার রুট লেভেল পর্যন্ত। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে বিএনপি, আমি মনে করি যে বিএনপি যদি ক্ষমতায় আসে ভবিষ্যতে, আমরা এইরকম সিন্ডিকেট দমনের জন্য আমরা বলতে পারি যে আমরা 3 দিন ডিম খাবো না। আসুন, বাচ্চাদের ছাড়া, বৃদ্ধদের ছাড়া, আমরা যারা ক্যাপাবল আছে, আমরা যারা সক্ষম মানুষ আছে, আমরা আসুন 3 দিন ডিম বর্জন করি, 7 দিন ডিম বর্জন করি, এটাও বলতে পারি। বাট এই সরকার এটা বললে হবে না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে, এবং আমরা এটা এনফোর্স করতে পারি, মানে কোথাও এটাকে এনফোর্সের বাংলা কি? কার্যকর করা। এটা কার্যকর করার জন্য আমরা সক্রিয় পদক্ষেপ নিতে পারি। এটা এই সরকার নেওয়ার ক্ষমতা নাই। তো এই জন্য আমরা যে বলছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে মৌলানা ভাসানীর আলোচনা সভায় অত্যন্ত সুন্দরভাবে স্পষ্ট ভাষায় বলেছেন যে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন হলে কে ক্ষমতায় আসবেন আপনি ভুলে যান। যে বিএনপি ক্ষমতায় আসবে কিনা সেটা ভুলে যান। যে খুশি ক্ষমতায় আসুক, একটা
সুষ্ঠু নির্বাচন হলে যে ক্ষমতায় এসে আসবে, ফরগেট বিএনপি, আপনি এখানে বিএনপিকে তো ভুলে যান না, অসুবিধা কি? বিএনপি প্রয়োজনে অপোজিশনে বসবে, নো প্রবলেম। বাট দেশের শান্তি এবং সুরক্ষার জন্য, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সুরক্ষার জন্য, দেশের সুরক্ষার জন্য একটি নির্বাচিত সরকার দরকার। বর্তমান সংবিধানে নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছর, কিন্তু নতুন সংবিধানে নির্বাচিত সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, এমনটি আল জাজিরাকে জানিয়েছে আমি আপনাকে বলি, ডক্টর ইউনূস এখানে, আমি ডক্টর ইউনূসকে, আমার দল ডক্টর ইউনূসকে নিয়ে খুব মাথায় উঠিয়ে রেখেছে। বাট আমি আপনাকে বলি, আমি তো আমার দলের পরিচয় আলোচনা করছি না, আমি ব্যক্তিগতভাবে আলোচনা করছি। ডক্টর ইউনূসের এই যে উনি সংবিধান পরিবর্তনের কে, হুইজি উনাকে প্রসিকিউট করবে কিনা নেক্সট গভর্নমেন্ট, এটা জানে? বিএনপি আসলে ওনাকে মাফ করে দেবে। বিএনপি না আসে অন্য কোনো গভর্নমেন্ট আসে, উল্টা গভর্নমেন্ট আসে, উনি প্রসিকিউটেড হবেন। তো এই জন্য আমি বলছি যে হি ইজ নোবডি টু রিকনস্টিটিউট দ্য কনস্টিটিউশন। ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর। ডাক্তার জাহিদুর রহমান, আপনি নির্বাচন সংস্কার কমিশনের সদস্য, সেই জায়গা থেকে একটু জানতে চাই, গতকাল যেমনটি প্রধান উপদেষ্টা জানিয়েছেন, এমন নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে চাই যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে। আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে নানামুখী প্রস্তাবনার কথা কিন্তু শুনছি, যেমন নির্বাচিত সরকারের মেয়াদ 4 বছরের কথা শোনা যাচ্ছে, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির কথা আসছে, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থাকবে না, দুবারের বেশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হতে পারবে না, মোট ভোটের অর্ধেক প্রয়োগ না হলে ভোট বাতিল হবে, নানামুখী প্রস্তাবনা। বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকুন বাস্তবায়ন সম্ভব? ধন্যবাদ। আমি ডক্টর ইউনূস সরকারের মেয়াদ নিয়ে যেটা বলেছেন, আমার কাছে একটু মনে হয় আর উনি কনফিউশন রেখে বলেছেন, না বললেই ভালো করতেন। কারণ হচ্ছে সংবিধানের ব্যাপারে একটা কমিশন তৈরি হয়েছে, সেই কমিশন একটা প্রস্তাব দেবে এবং ওই প্রস্তাবটা ফাইনাল। এবার আমরা যে প্রস্তাব দেব সেটাও ফাইনাল কিছু না। এই প্রস্তাবের উপরে ভিত্তি করে সরকার চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে অন্যান্য দলের সাথে বসবে এবং তারা তখন ডিসাইড করবেন। নাম্বার 2 হচ্ছে আমাদের যে কমিশন, মানে দুবারের বেশি থাকবে কি না, তারপরে আরও কিছু ইস্যুস আছে, আনুপাতিক নির্বাচন, এগুলো আমাদের অংশ না। কিন্তু আমরা যে কাজটা করতে চাই এবং ডক্টর ইউনূস মূলত যে কথাটা বলার চেষ্টা করেছেন সেটা হলো আমাদের আসলে মূল সংকটের জায়গাটা কোনটা। মানে শেখ হাসিনা নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, সে কারণেই তিনি বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। তিনি বিরোধী দল শুধু না, বিরোধী মত, জনাব শহীদুল আলম সাহেব, ড্রিকের ফটোগ্রাফার, মানে গ্লোবালি ওয়েল নোন ফটোগ্রাফার, উনি তো কোনো দল করেন না, কিন্তু উনি সরকারের বয়ানের বাইরে গেছেন, সরকারকে অ্যাকিউজ করেছেন, তাতে ওনাকে টর্চার্ড হতে হয়েছে, জেলে যেতে হয়েছে। তার মানে আপনি বিরোধী মত সব দমন করেছেন কেন? যাতে নির্বাচনটা না দিয়ে আপনি ক্ষমতায় থাকতে পারেন, মানে ওটাকে ম্যানিপুলেট করতে পারেন। ফলে এটা তো আসলে খুব বিরাট ব্যাপার, যেমন একটা নির্বাচনী ব্যবস্থা আমাদের দরকার যেটা কন্টিনিউয়াসলি চলবে। তার জন্য অনেকগুলো কাজ আছে, আমরা ওই কাজটাই করার চেষ্টা করছি, যে নির্বাচন কমিশনের নিয়োগটা কেমন হওয়া দরকার। এবং আমরা সবাই এর মধ্যে একমত হয়েছি যে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ বা কেউ এভাবে বলেন যে ফেরেশতাদেরকে নিয়ে যদি বসিয়ে দেওয়া হয় এবং একটা দলীয় সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে নির্বাচন হবে না। সুতরাং এর সাথে তত্ত্বাবধায়ক সরকারের এই ব্যাপারে আমাদের একটা ওয়াইড স্প্রেড কনসেনসাস আছে। আমি এভাবেও বলি, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয় এবং আওয়ামী লীগ যদি নির্বাচন করে, আপনি আওয়ামী লীগকে যদি জিজ্ঞেস করেন যে নির্বাচন, ধরুন আগামীবার ঠাকুর ভাইদের দল ক্ষমতায় আসলেন, আসার পর আওয়ামী লীগকে বলা হলো বিএনপির আন্ডারে ইলেকশন করবেন না তত্ত্বাবধায়কের আন্ডারে করবেন, ওনারাও এবার তত্ত্বাবধায়ক চাইবেন। এর আগে যদিও আমাদেরকে নানান কিছু বুঝিয়েছিলেন, তত্ত্বাবধায়ক গণতান্ত্রিক না, কোর্ট বলেছে ইত্যাদি ইত্যাদি। সো ওটা লাগবে। আমাদের নির্বাচনের ব্যবস্থাপনায়ও নানান রকম সমস্যা আছে, এগুলো সব কিছু নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। আর বিশেষ করে একটা নির্বাচনের কথা একটু বলতে চাই, সেটা হলো স্থানীয় সরকার নির্বাচন। আমাদের দেশ যেহেতু ফেডারেল স্টেট না, আমাদের স্থানীয় সরকারকে শক্তিশালী করা দরকার এবং ওই নির্বাচনগুলো যাতে ঠিকঠাক মতো হয় সেই চেষ্টাটাও আমরা করতে চাই। আরেকটা জিনিস জরুরি, আমরা খেয়াল করেছি যে আমি খুব অকৃতজ্ঞ জাতি বলে আমরা আমাদেরকে দাবি করি একটা জায়গায়, আমরা বিদেশিরা রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স যোদ্ধা, এটা সেটা বলি, তাদের জীবনে বঞ্চনা ছাড়া কিছু নাই। এয়ারপোর্টে তাদের সাথে মানুষের মতো, বিশেষ করে মিডল ইস্টে যারা যান, মানুষের মতো ট্রিট করা হয় না। তাদের ভোটাধিকার কাগজে কলমে আছে, পোস্টাল ভোট দিয়ে। আমরা আজ পর্যন্ত প্রায় 1.5 কোটি মানুষ বিদেশে থাকেন, যারা প্রায় সবাই অ্যাডাল্ট, তাদের ভোটাধিকার নিশ্চিত করার চেষ্টা করিনি।
অথচ তাদের কাছে আমরা চাই রেমিটেন্স পাঠাও। এই সরকারকে রেমিটেন্স পাঠিয়ে বেশ ভালো অবস্থানে তারা রেখেছেন, আবার শেখ হাসিনাকে পানিশ করার জন্য সেটাকে কন্ট্রোল করেছেন। সো এই মানুষগুলোকে আমরা আসলে এবার আমাদের এই ভোটের মধ্যে আনতে চাই, যাতে বড় একটা সংখ্যায়, সবাইকে না পারলেও খুব বড় একটা সংখ্যা যাতে এই ভোটের মধ্যে আসে। এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। সবার আগে জরুরি কথাটা হচ্ছে এই সিস্টেমটা যদি আমরা ঠিকঠাক মতো ডেভেলপ করতে পারি, ইনক্লুডিং তত্ত্বাবধায়ক সরকার, এর জন্য সংবিধান সংশোধনও লাগবে। সেখানেই কিন্তু রাজনৈতিক দলগুলো প্রশ্ন রেখেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ার আছে কিনা। আমি সেই আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার জাহিদুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, সংবিধান সংস্কার নিয়ে নানা প্রস্তাবনার কথা শুনছি, নানামুখী আলোচনা আমরা শুনছি, কিন্তু সংবিধান সংস্কারের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের আছে কিনা সে প্রশ্ন উঠছে। সংশোধন করার এখতিয়ার বা সংশোধন করার যেসব প্রসেস আছে সেগুলো এই সরকারের পক্ষে সম্ভব কিনা, এটা একটা টেকনিক্যাল ডিবেট আছে। কিন্তু আমি একটা জিনিস মনে করি, এই আলাপটা তোলার এখতিয়ার এই সরকারের আছে, এবং সেটা নিয়ে খুবই জরুরি কথা, যেটা একটা মতৈক্য তৈরি করার চেষ্টা করারও এখতিয়ার আছে। এখতিয়ার কেন আছে বলে মনে করি, সেটা হচ্ছে আমরা প্রথম দিকে এই কথাটা প্রচুর বলেছি যে এটা ১/১১ সরকার না, এটা একটা মিলিটারি সরকার না। ১/১১ আসলে একটা সামরিক সরকার ছিল। সেবার সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল সেনাবাহিনী, তারা একটা নতুন টাইপের সরকার তৈরি করেছে, একদম হাইব্রিড, যেটা ফেস ছিল বেসামরিক মানুষ, কিন্তু ডিফ্যাক্টো পাওয়ারে তারাই ছিল। এবার শেখ হাসিনাকে টপল করেছে যে সাধারণ মানুষরা, গণ অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনীর শেষ অংশে এসে নিশ্চিতভাবে কিছু ডিসাইসিভ রোল প্লে করেছে। সো এই সরকারটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া সরকার, সুতরাং সেই সরকার সংবিধান নিয়ে কি কি হওয়া উচিত এই আলাপগুলো করতে পারে, কারণ এই গণ অভ্যুত্থানে জড়িত বিভিন্ন পক্ষ এই সংবিধান নিয়েও আলাপ করেছে। ইভেন বিএনপিও গণ অভ্যুত্থানে ছিল, এর আগে দীর্ঘ হিস্ট্রি আছে, তারাও কিন্তু তাদের সংবিধান নিয়ে কিছু বক্তব্য আছে, হয়তো ডিফার করবে, কিন্তু তারাও তাদের সংবিধান সংশোধন করতে চায়। সুতরাং এই সরকার যে কাজটা করছে, যে একটা কমিশন করে সেই কমিশন কতগুলো প্রস্তাব তৈরি করে, যেমন ধরুন অনেকের সাথে কথা বলছেন, আমাকেও তারা ডেকেছিলেন, আমি গিয়েছি, আমি আমার অপিনিয়ন তাদের কাছে জানিয়ে এসেছি। সো বিভিন্ন জায়গা থেকে তারা মানুষকে নিয়ে এই আলাপগুলো করছেন এবং একটা প্রস্তাব দিতেই পারেন তারা। যেটা আমি মনে করি যেটা খুবই ভয়ঙ্কর হবে, কেউ কেউ বলছেন আগের সংবিধান বাতিল করে ঘোষণা করে এটাকে নেয়ার জন্য, এবং একটা সংবিধানকে আপনি যখন তৈরি করবেন তখন যেটা সংবিধান সভা, প্রোক্লেমেশন অফ রিপাবলিকের ওটা করবেন, এবং তারপর আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করবেন, তার মধ্যে আলোচনা করবেন, তারপরে সেই সংবিধান গৃহীত হবে, তারপরেই ইলেকশন হবে, যেটা জেনারেল ইলেকশন। হতে পারবে না তা বলছি না, কিন্তু ইম্পোজ করার চেষ্টা কিন্তু খুব ভয়ঙ্কর হবে। এক প্রেসিডেন্টের সিদ্ধান্ত ইম্পোজ করার ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা দেখেছি। সো মানে সরকারের উচিত, আমি তার রাইট আছে এই আলোচনাগুলো করার, এবং সবাইকে ডেকে একটা মতৈক্যে পৌঁছানো যদি যায়, তারপর একটা পথ বেছে যদি আমরা লিস্ট যতটুকু করতে পারি তারা সেটা করার চেষ্টা করতে পারে। কিন্তু সমঝোতা না ছাড়া, বৃহৎ রাজনৈতিক শক্তিগুলোকে আস্থায় নেওয়া ছাড়া এটা খুব বড় ভুল হবে। ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি না দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ, কিন্তু ভারত বাংলাদেশের এই অনুরোধকে কতটা আমলে নিচ্ছে? আমরা ভারতীয় মিডিয়ার কথা যদি বলি, বিশেষ করে একের পর এক আমরা অপপ্রচার দেখছি, কখনো মনে হচ্ছে তারা আওয়ামী লীগের মুখপাত্র হয়ে কাজ করছে। একদম। আমি ধরুন কলকাতার রিপাবলিক বাংলা চ্যানেল আছে, আমি সেটাকে সরিয়ে রাখি, মানে ওটা দেখে মানুষজন, এবং ফেসবুকে অনেকে শেয়ার করতে দেখি, মানে এক ধরনের ফান। আমরা আগে আওয়ামী লীগের কিছু কিছু নেতা, যেমন ওবায়দুল কাদেরের অনেক বক্তব্যকে দেখতাম লোকজন ফান হিসেবে নিচ্ছে, তো ওরকম হিসেবে নেয়, কিন্তু এর বাইরেও সিরিয়াসলি নেওয়া যায় এই ধরনের মিডিয়ায়ও প্রচুর ডিসইনফরমেশন এখনো ছড়াচ্ছে। আমরা একটা জিনিস বুঝে নিতে হবে, এটা খুব স্পষ্ট, ভারত এই সরকারকে সুস্থির হতে দেবে না, তাকে ডিস্টেবিলাইজ করার সব রকম চেষ্টা করবে। এবং একটা ছোট্ট অ্যালার্মিং, ছোট না একটু বড়ই অ্যালার্মিং সাইন বলবো, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে সরাসরি ঝামেলায় ফেলবে তা না, কিন্তু বাইডেন গভর্নমেন্ট বা ডেমোক্র্যাটদের সাথে ডক্টর ইউনূসের যে ব্যক্তিগত সখ্যতা ছিল, তাতে তার যে ধরনের ছায়া তার উপরে ছিল সেটা সরে যাওয়া, এবং মোদির সাথে ট্রাম্পের খুব খাতির, সাথে যোগ করব সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একজন তার গোয়েন্দা প্রধান নিয়োগ করেছেন, তুলসী গাবার্ড। এই ভদ্রমহিলা গোয়েন্দা প্রধান, মানে আমেরিকাতে 17টা গোয়েন্দা সংস্থা আছে, সিআইএ সহ, সিআইএকে আমরা চিনি, এর বাইরে মিলিটারি, এয়ারফোর্স, নেভি, কোস্টগার্ড, সবার গোয়েন্দা সংস্থা, এই 17টার চিফ উনি হোয়াইট আমেরিকান। তুলসী শুনে অনেকে মনে করেন উনি ভারতীয় কিনা, না, ওনার মা হিন্দু ধর্মগ্রহণ করেছিলেন, সন্তানদের নাম উনি নিজে হিন্দু,
এবং উনি তার চেয়ে জরুরি কথা, উনি হিন্দুত্ববাদী। হিন্দু হয় প্রবলেম নেই, প্রবলেম কিন্তু হিন্দুত্ববাদী হয়। ওনার সাথে বিজেপির অসাধারণ খাতির, মোদিকে দুর্দান্ত প্রশংসা করেন। তার বিয়ে যখন হয় তখনও উনি আসলে খুব সিগনিফিক্যান্ট কেউ না। 2012 বা 13 সালে মোদি বার্তা পাঠিয়েছিল তার কাছে, সেই বার্তা পড়ে এসেছিলেন রাম মাধব, যিনি বিজেপির মুখপাত্র, পরে উনি বিজেপির সাধারণ সম্পাদক হয়েছিলেন। তো সবকিছু যদি আমরা একত্র করি তাহলে আমরা বুঝবো সামনে সরকারের উপরে তীব্র চাপ তৈরি হবে, যাতে আমেরিকা অন্তত আগের মতো রক্ষা করতে আসবে না। সো তাদের সতর্ক হতে হবে এবং ভারতকে আসলে ফাইট করার মূল জায়গাটা হচ্ছে যেসব ডিসইনফরমেশন ছড়ানোর চেষ্টা করা হচ্ছে সেগুলো যাতে, মানে পাকিস্তানের জাহাজে করে এবার অস্ত্র চলে এসছে, আগে 10 ট্রাক এসছে, এবার জাহাজ ভর্তি অস্ত্র, সেই জাহাজ ভর্তি অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু হবে। সুতরাং চিটাগং কেন হচ্ছে, চিটাগং দখল করে নাও, চিটাগং সহ এটা কেটে নিয়ে নাও, তাতে 7 সিস্টার্সের সাথে জড়িত হয়ে যাবে। সো ওই জাহাজে কি কি তথ্য ছিল আমরা তো জানি এখন, ওই জাহাজে কি কি আছে। তথ্য যাচাই না করে আসলে মেইনস্ট্রিম মিডিয়াগুলো কিভাবে আসলে বানোয়াট কিংবা ভুয়া তথ্য প্রচার করে? এটাই হচ্ছে এই সময়কার চ্যালেঞ্জ। এই কথাটা বলাই হচ্ছে যে এইটা হলো পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড বলে, মানে এখন সত্য না তার মতো করে, আপনি যে সত্য দেখতে চান সেই সত্য আপনাকে দেখানো হবে। আপনি যদি দেখতে চান ওই জাহাজে করে অস্ত্র এসছে, দেয়ার আর সাম পিপল, এবং কিছু মানুষ ওটা দেখছে, আপনার কিছু মানুষের সাথে কানেক্ট করতে পারলে হয়, ফ্যাক্ট জরুরি। এবং আমরা গণমাধ্যমে আসলে ডিলিউশনের কোনো জায়গা আছে কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ডে ডিলিউশনের জায়গা আছে। ডিলিউশনে ভোগা এক মানুষ আমেরিকান প্রেসিডেন্ট হয়ে গেলেন, উনি অসাধারণ সব মিডিয়া আমেরিকাতে এখনো আছে, উনি ওগুলো কোনোটাকে মিডিয়া মনে করেন না। ওনার নিজস্ব এক ফক্স টিভি ছাড়া উনি আর কোনো টিভি মিডিয়াই মনে করেন না। কিন্তু আপনি বলছিলেন যে ট্রাম্পের সাথে মোদির সুসম্পর্ক রয়েছে, সেই সম্পর্ককে পুঁজি করে মোদির দাদাগিরি আরো বাড়বে কি? বাড়বে, খুব সিরিয়াসলি মনে করি বাড়বে। সেটার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার। আমি কমেন্ট ব্যাট করি, একটু যোগ করি। আল জাজিরার সাথে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানিয়েছেন যেমন ডেমোক্র্যাটদের সাথে তার সম্পর্ক আছে, ট্রাম্পের সাথে ব্যক্তিগত আলোচনা না থাকলেও রিপাবলিকানদের সাথেও তার বন্ধুত্ব আছে, যোগাযোগ আছে। আমরা আশা করি সেটা কাজে লাগবে। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান মোশাররফ আবেদ ঠাকুর। একদিকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে আপনারা, আবার আপনারাই বলছেন সরকারে বসে কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে, সাংঘর্ষিক কিনা? না, সাংঘর্ষিক না। আমি জাহিদ ভাইয়ের সাথে যে উনি যেটা বললেন এটার সাথে আমি পুরোপুরি একমত, যে ইন্টারন্যাশনাল যে পরিস্থিতিটা এটা এইরকমই হওয়ার কথা। তো এখন আমি আপনাকে বলছি যে আপনি যেটা বললেন যে সাংঘর্ষিক কিনা, একটা হচ্ছে আমরা যেটা চাই যে সরকারকে যে কোনো দলকে আইন করে নিষিদ্ধ করা, এটার ভালো ফল দেয় নাই। হিজবুত তাহরির থেকে আরম্ভ করে যতগুলি দল আছে আইন করে নিষিদ্ধ করা হচ্ছে। শেখ মুজিব আইন করে নিষিদ্ধ করছিলেন, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, সর্বহারা পার্টি, এইগুলিতে ভালো ফল দেয় নাই। আপনাকে জাসদকে তিনি প্রকাশ্য কাজ করতে দিতেন না, জাসদকে, এতে ওনার ফল দেয় নাই, ভালো ফল দেয় নাই। জাসদ বিল্ডিংয়ের উপর থেকে 5টা লিফটেড ছেড়ে দিলে হরতাল হয়ে যেত। তো এই কারণে আমি আপনি বলছি যে রাজনৈতিক দলকে বিলুপ করতে হয় দীর্ঘ রাজনৈতিক এবং সামাজিক সংগ্রামের মাধ্যমে। তার যে আদর্শিক অসারতা আছে, তার যে কর্মসূচির অসারতা আছে, এগুলিকে প্রমাণ করে করে তাকে বিলুপ্তির দিকে ঠেলে দিতে হয়। এটা হচ্ছে বিএনপির কথা। আর যেটা আমাদের এই গভর্নমেন্ট যেটা চাচ্ছেন যে আইন করা ফেলা, কাউকে নিষিদ্ধ করার জন্য, এটা বিএনপি চায় না। আরেকটা বলছেন যে কি জানি, আমি আপনি বলি যে 4 বছরের যে মেয়াদ, আমরা যদি উল্টা প্রশ্ন করি যে এই সরকার কি চান যে আওয়ামী লীগকে নিয়ে মানুষের মনে যে ক্ষত আছে এটা মুছে যাবে, এই দগদগে গাটা মুছে যাবে, শুকিয়ে যাবে, বাতাস থেকে রক্তের গন্ধ সম্পূর্ণ শেষ হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, তারপর একটা ইলেকশন দেশে হবে নাকি, যাতে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হতে পারে? আপনার তো কি বলে, আপনি আপনার ইনফরমেশনের জন্য বলি, 86-এ মার্কুস যখন ক্ষমতা থেকে যান, ঠিক এইরকম অবস্থা, এর চেয়ে খারাপ অবস্থা ছিল ফিলিপাইনে। তো কুরাজন একুইনো উনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। 89-এ যখন মার্কুস মারা গেল, মার্কুসকে আনতে দেওয়া হলো না, তখন ফিলিপাইনে একটা আহা উহু শুরু হলো। আহা, আনা তো যেত, লাস্টটা তো আনতে দেওয়া যেত। আজকে মার্কুসের ছেলে ফিলিপাইনে প্রেসিডেন্ট। তো এই জন্য আমরা বলি যে আর আন্তর্জাতিকভাবে এই জন্য আমরা বলি যে দ্রুত একটা নির্বাচন দরকার। আরেকটা হচ্ছে যে আন্তর্জাতিক যে অবস্থাটা, আমেরিকা ভারতের যে রিলেশন, এই রিলেশনের মাঝে
দাঁড়াতে পারে প্রমাণিত জনসমর্থনের একটি সরকার, ভোটে নির্বাচিত একটি সরকার। ওটাকে মোকাবেলা মোদির সাথে বার্গেন করার জন্য, মোদি যে ওনাকে সাক্ষাৎকার দেয় নাই, ডক্টর ইউনূসকে উনি কিছু করতে পারছেন? ওনার আমেরিকান বন্ধুদের দিয়ে কিছু করতে পারছেন? ওনাকে সাইডলাইন সাক্ষাৎ দেয় নাই? উনি বুঝেন না এটা? ওনাকে দেয় নাই তো। বহু যদু মধুর সাথে কথা হচ্ছে, ওনার সাথে বাইডেনের সাইডলাইন মিটিং হচ্ছে, বাট মোদি তাকে মিটিংয়ের দেয় নাই। উনি চাইলেন কেন? চাইছেন এবং বাংলাদেশের মানুষকে অপমানিত করেছেন। তো আমি আপনাকে বলছি যে বাংলাদেশের জন্য ভবিষ্যতে যে দুর্যোগের ঘনঘটা অপেক্ষা করছে, মানে দুঃসংবাদগুলি অপেক্ষা করছে, এই দুঃসংবাদগুলিকে মোকাবেলা করতে পারে একটা মাত্র জিনিস, সেটার নাম হচ্ছে নির্বাচিত সরকার। আপনি নির্বাচিত সরকার, আপনি বিপ্লব করে আসছেন, মানে আপনি শেখ হাসিনাকে ধাক্কা দিয়ে সরিয়েছেন তো এখান থেকে, আরেকজন আপনাকে ধাক্কা দিয়ে সরাবে। এই ধাক্কা দিয়ে সরানোর আপনাকে 1975-এ শেখ মুজিব মারা যাওয়ার পরে যে সরকার অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, আবার অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, এরপরে সিপাহী জনতার বিপ্লব, তারপরেও জিয়াউর রহমানকে 18টা মিলিটারি কু মোকাবেলা করতে হচ্ছে, 19টার সময় উনি নিহত হচ্ছেন। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর, ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান। দর্শক, এখানেই শেষ করছি দেশসন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।